হ্যালো, হ্যালো সাউন্ড চেক। আসসালামু আলাইকুম। স্লো সাউন্ড। আসসালামু আলাইকুম। হুম, ঠিকই নিছি। কেমন আছেন সবাই? সাউন্ড ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা একটু জানান। বাইরে বাতাস আছে। খুঁজে পায় না কেন? হুম, খুঁজে পাইতেছি না গ্রুপের মধ্যে। উহ, ঘুমাইতেছে মনে হয়। আচ্ছা, হোয়াটসঅ্যাপে দিলে আসবে না। প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন সবাই? গতকালকে আমরা সাধারণ জ্ঞান ক্লাস করেছি। আজকে আমরা বিষয়ভিত্তিক এবং জেনারেল পার্টে আসতে পারে এমন কিছু আইসিটি বিষয় নিয়ে আলোচনা করব। যারা আইসিটি পরীক্ষা দিবেন স্কুল পর্যায়ে, কলেজ পর্যায়ে এবং জেনারেল পার্টে তো আর থাকবেই। জেনারেল পার্টের মধ্যে আইসিটি থেকে 3-4 নম্বর থাকে আহ সাধারণ জ্ঞানের মধ্যে, সেগুলো আমরা আলোচনা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি। হ্যাঁ, বলেন। আচ্ছা, ওই নাম্বারে আবার নক দেন, ক্লাসে আছি। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকে মেসেজ দিচ্ছেন বারবার যে আপনাদের আইসিটি ক্লাস লাগবে। তো আইসিটি ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। মেহাদি, ওয়ালাইকুম আসসালাম। মামুন, ওয়ালাইকুম আসসালাম। চলেন শুরু করি। হ্যাঁ, মনোযোগ দিয়ে ক্লাস করবেন, দেখেন আইসিটি কত কি পড়ায় আপনাদের। আচ্ছা, যে বিষয়গুলো থেকে এমসিকিউ আকারের প্রশ্ন সব পরীক্ষাতে আসে, বিসিএস এ আসে, নিবন্ধনে আসে, প্রাইমারিতে আসে, এমনকি যারা বিষয়ভিত্তিক আইসিটি পরীক্ষা দিবেন তাদেরও আসবে, সেই টপিকগুলো আমরা আলোচনা করব। ঠিক আছে? তো প্রথম যে টপিকটা আমরা দেখতে পাচ্ছি, টপিকটার নাম হচ্ছে ই লার্নিং। ই লার্নিং এর পুনরূপ হচ্ছে ইলেকট্রনিক লার্নিং। ইলেকট্রনিক লার্নিং, ই লার্নিং এর পুনরূপ কি? ই লার্নিং এর পুনরূপ হলো ইলেকট্রনিক লার্নিং। ইন্টারনেট এবং ডিজিটাল প্রযুক্তি। ইন্টারনেট এবং ডিজিটাল প্রযুক্তি, ডিজিটাল প্রযুক্তির মধ্যে রয়েছে মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেট ইত্যাদি। অর্থাৎ ইন্টারনেট এবং ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে শিক্ষা গ্রহণ করাকে বলা হয় ই লার্নিং। বর্তমান সময়ে বর্তমান শিক্ষা ব্যবস্থায় ই লার্নিং বেশ যুগান্তরকারী পরিবর্তন। এই যে আপনি এখন যে মোবাইল ফোন ব্যবহার করে যে ক্লাস করতেছেন, এটা একটা ই লার্নিং এর অন্তর্ভুক্ত। ঠিক আছে? আমি যে পড়াচ্ছি এটা ই টিচিং হতে পারে, কিন্তু আপনি যে শিখতেছেন ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে, আপনার জন্য সেটা হবে হচ্ছে ই লার্নিং। তাহলে ইলেকট্রনিক ই লার্নিং এর পূর্ণরূপ কি? ই লার্নিং এর পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রনিক লার্নিং। ই লার্নিং এর পূর্ণরূপ কি? ইলেকট্রনিক লার্নিং।
ইন্টারনেট এবং ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে ঘরে বসে জ্ঞান অর্জন বা প্রশিক্ষণ নেওয়ার আধুনিক পদ্ধতিকে বলা হয় ই লার্নিং। এটি বিভিন্ন মাল্টিমিডিয়া, ভিডিও লেকচার, অনলাইন কোর্সের মাধ্যমে শিক্ষা দান করে, যা সময় ও স্থান নির্বিশেষে শিক্ষা গ্রহণকারীকে নমনীয় ও সহজলভ্য করেছে। দেখেন, ঢাকায় বা শহরাঞ্চলে ভালো ভালো শিক্ষক পাওয়া যায়। গ্রামের ছেলেমেয়েরা কিন্তু এই ভালো ভালো শিক্ষকের ক্লাস করতে পারে না, কারণ তারা গ্রামে থাকে, একটা দূরবর্তী স্থানে থাকে। বর্তমান এই ই লার্নিং এর মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্তে বসে যে কোনো শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করতে পারে, প্রশিক্ষণ নিতে পারে। এই পদ্ধতির নামই হচ্ছে ই লার্নিং। ই লার্নিং হতে পারে হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সিনক্রোনাস ই লার্নিং আর একটা হচ্ছে অ্যাসিনক্রোনাস ই লার্নিং। সিনক্রোনাস ই লার্নিংটা হচ্ছে উভয়মুখী, অর্থাৎ লাইভ ক্লাস যেটা হয়, সরাসরি একজন শিক্ষক ক্লাস নিচ্ছে, ছাত্রছাত্রীরা ক্লাস করতেছে, এটাকে বলা হয় সিনক্রোনাস। আর অ্যাসিনক্রোনাসটা কি? অ্যাসিনক্রোনাসটা হচ্ছে রেকর্ডেড ক্লাস, পূর্ব থেকে ধারণকৃত কোনো ভিডিও চিত্রের মাধ্যমে যখন আপনি শিক্ষা গ্রহণ করেন, সেটা হচ্ছে অ্যাসিনক্রোনাস। যেমন ভিডিও টিউটোরিয়াল দেখে দেখে আপনি কিছু শিখলেন, ইউটিউবে ক্লাস করলেন, রেকর্ডেড ক্লাস, সেগুলো হচ্ছে অ্যাসিনক্রোনাস। তাহলে ই লার্নিং কয় প্রকার? ই লার্নিং হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সিনক্রোনাস ই লার্নিং আর একটা হচ্ছে অ্যাসিনক্রোনাস ই লার্নিং। দেখেন, সরাসরি বা লাইভে ক্লাস যেখানে শিক্ষক এবং ছাত্র একই সময়ে যুক্ত থাকতে পারে, সেটা হচ্ছে সিনক্রোনাস। আর অ্যাসিনক্রোনাস কি? দেখেন, আগে থেকে রেকর্ড করা ভিডিও লেকচার, কোর্স ম্যাটেরিয়ালের মাধ্যমে নিজের সুবিধাজনক সময়ে শেখাকে বলা হয় হচ্ছে অ্যাসিনক্রোনাস। শুধু বাংলাদেশ না, সারা পৃথিবী ব্যাপী ই লার্নিং বেশ জনপ্রিয়। ই লার্নিং এর বেশ কিছু প্ল্যাটফর্ম রয়েছে, সেগুলো হচ্ছে, আপনারা জানেন যে বাংলাদেশের মধ্যে 10 মিনিট স্কুল, 10 MS, শিখো, শিখো, ঘুরি লার্নিং, ঘুরি লার্নিং, হ্যাঁ, এরকম আরো অনেক প্ল্যাটফর্ম রয়েছে। আপনারা যদি ই লার্নিং প্ল্যাটফর্ম লিখে সার্চ দেন, অনেক চলে আসবে, ঠিক আছে? এটাকে বলা হয় ই লার্নিং প্ল্যাটফর্ম। এখান থেকে একটা প্রশ্ন আসে যে নিচের কোনটি ই লার্নিং প্ল্যাটফর্ম, মানে কোনটির মাধ্যমে ই লার্নিং প্ল্যাটফর্ম করা যায়? এগুলো হচ্ছে ই লার্নিং ওয়েবসাইট, 10 মিনিট স্কুল, শিখো.com, ঘুরি.com, এগুলো হচ্ছে ই লার্নিং ওয়েবসাইট। ই লার্নিং প্ল্যাটফর্ম গুলোর মধ্যে রয়েছে কি কি? দেখেন, সেগুলোর মধ্যে রয়েছে জুম, জুম রয়েছে, হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ রয়েছে, এগুলা থেকেই প্রশ্ন আসে। গুগল মিট, ফেস টাইম, ফেসবুক, এরকম আরো অনেক কিছু রয়েছে। এগুলোর মাধ্যমে অনলাইন শিক্ষা কার্যক্রম পরিচালনা করা যায়। হ্যাঁ, আহ, পরিচালনা করা যায়। ইউটিউব, ফেসবুক, হ্যাঁ, এগুলা হচ্ছে ই লার্নিং প্ল্যাটফর্ম। তো এখান থেকে প্রশ্ন আসে যে নিচের কোনটি ই লার্নিং প্ল্যাটফর্ম, অথবা নিচের কোনটি ই লার্নিং প্ল্যাটফর্ম নয়। তো মনে রাখবেন, জুমের মাধ্যমে শিক্ষা অনলাইন বা ই লার্নিং কার্যক্রম পরিচালনা করা যায়, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, গুগল মিট, ফেস টাইম, ফেসবুক, তারপর হচ্ছে ইউটিউব, এগুলো সবই হচ্ছে ই লার্নিং প্ল্যাটফর্ম পরিচালনা করার মাধ্যম। এখান থেকে একটা প্রশ্ন সব পরীক্ষাতে আসে, ঠিক আছে? হ্যাঁ, আহসান আহমেদ, ওয়ালাইকুম আসসালাম। রেবেকা, ওয়ালাইকুম আসসালাম। আতিকুর রহমান, ওয়ালাইকুম আসসালাম। রেহেনা, আরে, হ্যাঁ, চলেন তাহলে আমরা পরবর্তী টপিকে চলে যাই। পরবর্তী টপিকটার নাম হচ্ছে ইবুক। এক কথায় এই প্রশ্নটা অসংখ্যবার এসেছে, ইবুকের জনক কি? জনক কে? ইবুকের জনক হচ্ছে মাইকেল হার্ট। ইবুকের জনক কে? মাইকেল হার্ট। এই প্রশ্নটা অসংখ্যবার আসছে যে ইবুকের জনক কে? ইবুকের জনক হচ্ছে মাইকেল হার্ট। ইবুকের জনক কে? ইবুকের জনক হচ্ছে মাইকেল হার্ট। ওকে, তাহলে ইবুক জিনিসটা কি? এখান থেকে প্রশ্ন একটা আসবেই, এখান থেকে সব পরীক্ষাতে প্রশ্ন আসে, বিসিএস এ প্রশ্ন আসে, নিবন্ধন, প্রাইমারিতে প্রশ্ন আসে। তাহলে প্রথম কথাটা হচ্ছে ইবুক। ইবুকের পুনরূপ হচ্ছে ইলেকট্রনিক বুক। ইবুকের পুনরূপ কি? ইবুকের পুনরূপ হচ্ছে ইলেকট্রনিক বুক। ইবুকের জনক হচ্ছে মাইকেল হার্ট। মনে রাখবেন, ইবুকের জনক হচ্ছে মাইকেল হার্ট। তাহলে ইবুক কি? দেখেন, আমরা যে বইগুলা পড়ি, এই বইগুলা হচ্ছে প্রিন্টেড বই।
কাগজের যে বইগুলো পড়া হয় এগুলো হচ্ছে প্রিন্টেড বই। এই প্রিন্টেড বইগুলার ডিজিটাল ভার্সনকে বলা হয় ইবুক। ডিজিটাল ভার্সন মানে যেগুলো মোবাইলে পড়া যায়, যেগুলো কম্পিউটারে পড়া যায়, যেগুলো ল্যাপটপে পড়া যায়, এমন এমন বইগুলোকে বলা হয় হচ্ছে ইবুক। আসসালামু আলাইকুম। হ্যাঁ বলেন। হ্যাঁ। হুম। আচ্ছা, এখন ক্লাসে আছি, পরে ফোন দেন, হ্যাঁ ক্লাস শেষ করে নি। ওই গ্রুপে জয়েন করেন, হ্যাঁ পেজে নাম্বার দেওয়া আছে দেখেন, ওখান থেকে একটু ফোন দেন। ক্লাস বাদ দেন, ওর সাথে আমি গল্প করবো নাকি? হ্যাঁ, আলোচনা আমরা ইবুকের জনক হচ্ছে মাইকেল হার্ট। তাহলে ইবুক হচ্ছে ইলেকট্রনিক বুক, ইবুকের জনক হচ্ছে মাইকেল হার্ট। প্রিন্টেড বইয়ের ডিজিটাল ভার্সনকে ইবুক বলে। প্রিন্টেড বইয়ের ডিজিটাল ভার্সন, যে বইগুলা প্রিন্ট করা হয় সেই বইগুলার এই ডিজিটাল ভার্সনকে বলা হয় ইবুক। ইবুক সাধারণত দেখেন, এই যে ইবুক হলো প্রথাগত বইয়ের একটি ডিজিটাল ভার্সন বা ইলেকট্রনিক সংস্করণকে, যা কম্পিউটার, ট্যাবলেট, স্মার্টফোন বা ই রিডারে পড়া যায়। এটি সাধারণত পিডিএফ, ইপাব, মুভি ইত্যাদি ফরম্যাটে থাকে। আচ্ছা, পিডিএফ এর পূর্ণরূপ কি? পিডিএফ এর পূর্ণরূপ হচ্ছে পোর্টেবল পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। এগুলো আপনারা লিখে রাখবেন। ইবুকের পূর্ণরূপ হচ্ছে পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। ইপাবের ইপাব এর পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রনিক ইলেকট্রনিক পাবলিকেশন। এই যে মুভি, মুভি হচ্ছে মোবাইল রিডেবল। তাহলে এইগুলো একটু মনে রাখবেন। টেক্সট হচ্ছে প্লেন টেক্সট। প্লেন টেক্সট এজ এ জেড ডাব্লিউ, এটা কি মনে নেই। আচ্ছা, তাহলে আহ, আমরা আবার একটু রিপিট করি। ইবুকের পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রনিক বুক। প্রিন্টেড বইয়ের ডিজিটাল ভার্সনকে ইবুক বলে। ইবুকের জনক হচ্ছে মাইকেল হার্ট। ইবুকের সংস্করণগুলোর মধ্যে রয়েছে পিডিএফ, যেমন পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট, ইপাব ইলেকট্রনিক পাবলিকেশনস, মুভি মোবাইল রিডেবল। এগুলা হচ্ছে সাধারণত ইবুক ফরম্যাটে থাকে। এই ইবুক গুলা মোবাইলে পড়া যায়। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, সকলের সালামের উত্তর একসাথে দিচ্ছি। ওকে, তাহলে ইবুকের সুবিধা আমরা বুঝতে পারি। যেমন দেখা যাচ্ছে যে কোনো বই আপনি বাসায় গিয়ে আহ, কোথাও বেড়াতে গেলেন, সেখানে বই নিয়ে যাওয়া সম্ভব না বা নিয়ে যান না, সেক্ষেত্রে কি করা হয়? সেক্ষেত্রে মোবাইল ফোনের মাধ্যমে আমরা ইবুক ডাউনলোড করে পড়তে পারি। বর্তমানে ইবুক কিন্তু বেশ জনপ্রিয়। আপনারা রকমারিতে গিয়ে বিভিন্ন ফিজিক্যাল বই না কিনে সেখান থেকে ইবুক কিনতে পারেন। এরকম অনেক প্ল্যাটফর্ম এখন বর্তমান চালু হয়েছে, যার মাধ্যমে ইবুক ক্রয় বিক্রয় করা হয়। একটা ফিজিক্যাল বই কিনতে গেলে 4 থেকে 500 টাকা লাগে। একটা ইবুক মাত্র 100 টাকা বা 50 টাকা দিয়ে কেনা যায়, যাকে আমরা পিডিএফ বলি। এই পিডিএফ গুলাই হচ্ছে ইবুক। আশা করছি এটা মনে রাখতে পারবেন। এখান থেকে একটা প্রশ্ন আপনারা পাবেন সব পরীক্ষাতে। ইবুকের পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রনিক বুক। ডিজিটাল প্রিন্টেড বইয়ের ডিজিটাল সংস্করণকে ইবুক বলে। আচ্ছা, ইবুকের জনক হচ্ছে মাইকেল হার্ট। ইবুক গুলা ফরম্যাট হচ্ছে পিডিএফ, ইপাব, মুভি, এগুলো হচ্ছে বেশ জনপ্রিয় ফরম্যাট। পিডিএফ এর পূর্ণরূপ পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। ইপাব হচ্ছে ইলেকট্রনিক পাবলিকেশন, মুভি হচ্ছে মোবাইল রিডেবল। ঠিক আছে, ওকে। তাহলে চলেন আমরা সামনে যাই। এবার আমরা আরেকটা টপিক আলোচনা করব। টপিকের নাম ই গভর্নেন্স। ই গভর্নেন্স গত সরকার বলতে শেখ হাসিনার আমলে সরকারি সেবাগুলোকে মানুষের দোর গোড়ায় সহজে পৌঁছে দেওয়ার জন্য এই ই গভর্নেন্স বা সরকারি সেবা পরিচালনা করা হয়। এই সেবাগুলোর মধ্যে অনেক কিছু রয়েছে, যেমন ই পর্সা, ই পুরজি, হ্যাঁ, তারপরে ই সার্ভিস, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার। এগুলো খুব সহজ করে দেওয়া হয় যাতে মানুষ সহজে সহজে কি করতে পারে, সরকারি সেবাগুলা নিতে পারে এবং সরকারি সেবাগুলোর অগ্রগতি সম্পর্কে জানতে পারে, সরকারের সেবাগুলোর জবাবদিহিতা থাকে।
এই উদ্দেশ্যে এই ই গভর্নেন্স সেবাটি চালু করেন। তাহলে ই গভর্নেন্সটা কি? ই গভর্নেন্স হলো তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে দ্রুত, স্বচ্ছ ও সাশ্রয়ী উপায়ে সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার আধুনিক পদ্ধতি হচ্ছে ই গভর্নেন্স। এটি সরকার ও নাগরিকদের মধ্যে যোগাযোগ সহজ করে। যেমন দেখেন, অনলাইনে ভূমি সেবা, জন্ম নিবন্ধন, ই পাসপোর্ট, আয়কর দাখিল। এই মূল লক্ষ্য হলো সহজ, নৈতিক, জবাবদিহিতামূলক ও স্বচ্ছ সুশাসন গঠন করা। কিন্তু প্রবলেমটা হচ্ছে কি, এই সরকারি সেবাগুলা, হ্যাঁ এটা আইসিটি ক্লাস, এই সরকারি সেবাগুলা প্রত্যেকটা মানুষ নিজ নিজ জায়গা থেকে ব্যবহার করতে পারবে। কিন্তু প্রবলেমটা হচ্ছে কি, এই একই কথা, আপনার একটা জন্ম নিবন্ধন করতে হবে, ওই কাউন্সিল অফিসে যেতে হচ্ছে, সেখানে গিয়ে টাকা দিতে হচ্ছে। পাসপোর্ট করতে হবে, পাসপোর্ট অনলাইনে আবেদন ঠিকই করতেছেন, কিন্তু বাকি প্রসেস অফলাইন, সেখানে গিয়ে আবার ঠিকই টাকা দিতে হচ্ছে। এই সিস্টেমটা আমাদের পরিবর্তন হয়নি। ডিজিটাল সেবা হয়েছে, কিন্তু আসলে ওই সিস্টেমটা পরিবর্তন হয়নি। এই ওই মালদারে বললেন যে এটা না চালাইতে, ঘোলা হয়ে গেছে ক্যামেরা। আমি ক্লাসে বলতাম না, ঘোলা হলে ওর ফোনটা রাইখে এটা চালাইছে না, ইউটিউবে ডিলিট করে দিচ্ছে। আচ্ছা, ই গভর্নেন্স এর প্রধান ক্ষেত্রসমূহ, ই গভর্নেন্স এর প্রধান ক্ষেত্রগুলা কি কি দেখেন। ই গভর্নেন্স এর প্রধান ক্ষেত্রগুলা মানে কিভাবে সরকার এই ই গভর্নেন্স সেবাটা চালু করেছিল, সেটা উদ্দেশ্যটা কি দেখেন। জি2সি, জি2সি হচ্ছে গভর্নমেন্ট টু সিটিজেন। গভর্নমেন্ট টু সিটিজেন, সরাসরি সরকার থেকে নাগরিকদের সেবা প্রদান করা। এর মধ্যে রয়েছে হচ্ছে অনলাইনে জন্ম নিবন্ধন, অনলাইনে জন্ম নিবন্ধন, যেটা নাগরিকরা সরাসরি এই সেবাটা পাবে। এটাকে কি বলা হয়? জি2সি, গভর্নমেন্ট টু সিটিজেন। আর একটা হচ্ছে জি2বি, গভর্নমেন্ট টু বিজনেস, সরকারের সাথে সরাসরি বিজনেস। যেমন ব্যবসার ক্ষেত্রে সরকারি লাইসেন্স বা ট্যাক্স এগুলা প্রদান করতে পারবে। আর একটা হচ্ছে জি2জি, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট। আর একটা কি, জি2জি, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, সরকারের এক বিভাগ বা দপ্তরের সাথে অন্য বিভাগ বা দপ্তরের কমিউনিকেশন বা যোগাযোগ করতে পারবে। আচ্ছা, জি2ই, গভর্নমেন্ট টু এমপ্লয়ি, গভর্নমেন্ট টু এমপ্লয়ি, সরকারি কর্মচারীদের তথ্যাদি ও ব্যবস্থাপনা হচ্ছে জি2ই। এই সংক্ষিপ্ত নামগুলো মনে রাখবেন। জি2সি হচ্ছে গভর্নমেন্ট টু সিটিজেন্স, জি2বি হচ্ছে গভর্নমেন্ট টু বিজনেস, জি2জি হচ্ছে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, এবং জি2ই হচ্ছে গভর্নমেন্ট টু এমপ্লয়ি। এই সেবাগুলা সরকার এনেছিল বা ডিজিটাল আমলে এগুলা পাওয়া গিয়েছিল। পরবর্তীতে দেখেন, ই সার্ভিস, টপিকটার নাম হচ্ছে ই সার্ভিস বা ইলেকট্রনিক সার্ভিস। এই ই সার্ভিস জিনিসটা কি, সেটা হচ্ছে দেখেন, ডিজিটাল মাধ্যম ব্যবহার করে দ্রুত ও সহজে নাগরিক বা ব্যবসায়িক সুবিধা পাওয়া প্রক্রিয়াই হলো ই সার্ভিস। ইন্টারনেট, মোবাইল ফোন বা অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে ঘরে বসেই সরকারিভাবে ই পাসপোর্ট, ই পর্সা, ই ট্যাক্স, ই পুঁজি, বা বেসরকারিভাবে রয়েছে ই ব্যাংকিং, ই কমার্স সেবা গ্রহণ করা যায়। এই সময়গুলোকে, এই সিস্টেম গুলোকে বলা হয় ই সার্ভিস। ই সার্ভিস মানে ইলেকট্রনিক সার্ভিস, ইলেকট্রনিক ব্যবহার করে বিভিন্ন সেবা প্রদান করাকে বলা হয় ই সার্ভিস। তো ই সার্ভিসের মধ্যে রয়েছে ই পাসপোর্ট, ই পর্সা, ই ট্যাক্স, ই ব্যাংকিং, ই কমার্স ইত্যাদি। হ্যাঁ, এগুলো মনে রাখবেন। নেক্সট, দেখেন, নেক্সট আমরা আলোচনা করবো হচ্ছে ই কমার্স। ই কমার্সের পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রনিক কমার্স। ই কমার্সের পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রনিক কমার্স। মোবাইল ফোন বা ডিজিটাল নেটওয়ার্ক ব্যবহার করে ব্যবসা বাণিজ্য পরিচালনা করাকে বলা হয় ই কমার্স। তাহলে কি ভাইয়া, মোবাইল বা ইলেকট্রনিক, সরি, ইন্টারনেট বা ডিজিটাল নেটওয়ার্ক ব্যবহার করে পণ্য সেবা কেনাবেচা করার একটা আধুনিক পদ্ধতি হলো ই কমার্স। আপনারা দারাজের নাম শুনেছেন, তারপর এখানেই.কম, বিক্রয়.কম, এগুলো সবই হচ্ছে ই কমার্স, যার মাধ্যমে একটা পণ্য কেনা যায় বা বিক্রি করা যায়, সেটাকে বলা হয় হচ্ছে ই কমার্স। এই ই কমার্সের জনক হচ্ছে, ই কমার্স পৃথিবীর বিশ্বের সব থেকে বড় ই কমার্স হচ্ছে অ্যামাজন। হুম, অ্যামাজন, অ্যামাজন.কম হচ্ছে পৃথিবীর
সব থেকে প্রথম ই কমার্স প্ল্যাটফর্ম। তো ওগুলো তো আমরা না যাই, আমরা বাংলাদেশের গুলো সম্পর্কে ভালো করে জানবো। তাহলে দেখেন, ই কমার্স বা ইলেকট্রনিক কমার্স হলো ইন্টারনেট বা ডিজিটাল নেটওয়ার্ক ব্যবহার করে ব্যবসা বাণিজ্য পরিচালনা করাকে বলা হয় ই কমার্স। এই ই কমার্স গুলা হতে পারে বি টু বি, বিজনেস টু বিজনেস, ব্যবসার সাথে ব্যবসায়িক লেনদেন করাকে বলা হয় বি টু বি। যেমন একজন পাইকারি বিক্রেতা কিন্তু একজন হোলসেলারের কাছ থেকে পণ্য ক্রয় করে, তাই না? এও বিজনেস করতেছে, এও বিজনেস করতেছে, তাই এটাকে বলা হয় বি টু বি। দেন হচ্ছে বি টু সি, বিজনেস টু কাস্টমার, সরাসরি বিজনেস থেকে কাস্টমারের কাছে আসবে, মধ্যবর্তী কোনো ধাপ নেই। আচ্ছা, সি টু সি, কাস্টমার টু কাস্টমার বা কনজিউমার টু কনজিউমার, গ্রাহক থেকে সরাসরি গ্রাহক, যেমন বিক্রয়.com গ্রাহক থেকে গ্রাহক সরাসরি কেনা বেচা করে। তাহলে আমরা ই কমার্স সম্পর্কে জানলাম। ই কমার্সের আরো অনেক বিষয় থাকে যেগুলো আসলে আমাদের দরকার হয়। তো ই কমার্স হচ্ছে ইলেকট্রনিক কমার্স, ডিজিটাল মিডিয়া ব্যবহার করে, ইন্টারনেট ব্যবহার করে ব্যবসা বাণিজ্য পরিচালনা করাকে বলা হয় ই কমার্স। এই ই কমার্সের সিস্টেমগুলো হতে পারে বি টু বি, বি টু সি, সি টু সি। দেখেন, জনপ্রিয় প্ল্যাটফর্ম গুলোর মধ্যে রয়েছে অ্যামাজন, ইবে, আলিবাবা, দারাজ ইত্যাদি। এগুলা হচ্ছে ই কমার্স প্ল্যাটফর্ম। আচ্ছা, এখানে একটা কথা মনে রাখবেন যে ই কমার্সে একটা সিস্টেমে পেমেন্ট করা হয়, তাকে বলা হয় সিওডি। সিওডির পুনরূপ হচ্ছে কি বলেন তো? সিওডির পুনরূপ হচ্ছে ক্যাশ অন ডেলিভারি। সিওডির পুনরূপ কি? ক্যাশ অন ডেলিভারি। তাহলে ই কমার্স থেকে শুধুমাত্র এতটুকুই আপনারা পড়বেন, এর বেশি পড়ার দরকার নেই। আরেকটা হচ্ছে এফ কমার্স। এফ কমার্স, এফ কমার্স, এফ কমার্স হচ্ছে ফেসবুকের মাধ্যমে ব্যবসা বাণিজ্য পরিচালনা করাকে বলা হয় এফ কমার্স। তার আরেকটা হচ্ছে এম কমার্স। এম কমার্স, এম কমার্সটা কি ভাইয়া? এম কমার্স হচ্ছে মোবাইল কমার্স, মোবাইলের মাধ্যমে ব্যবসা বাণিজ্য পরিচালনা করাকে বলা হয় এম কমার্স। ঠিক আছে, এগুলো জাস্ট সিম্পল ব্যাপার, এগুলো আপনারা একটু দেখে নিলেই হয়ে যাবে। ওকে, তো এরপরে চলে যাই। এরপরে যাবো আমরা হচ্ছে ই পুঁজি। দেখেন, প্রান্তিক অঞ্চলের আখ চাষি, যে আপনারা যারা চিনি খান, এই চিনি কি দিয়ে বানায়? চিনি বানায় হচ্ছে আখের রস দিয়ে। আর আখের রস কি দিয়ে বানায়? আখ দিয়ে বানায়। তো যারা আখ চাষ করে তারা প্রান্তিক কৃষক। এই কৃষকরা এক ধরনের সরকারি সেবা পেয়ে থাকে, এই সেবাকে বলা হয় ই পুঁজি সেবা। এই আখ ই পুঁজি সেবার মাধ্যমে সরকার মানে এই চাষিরা কি কি ধরনের সেবা পায়? সেবা পায় হচ্ছে যে কখন আখ রোপণ করতে হবে, কখন আখ কেটে ফ্যাক্টরিতে জমা দিতে হবে, কারণ চিনি কলগুলো সব সরকারি, ঠিক আছে? আখ কেটে কখন জমা দিতে হবে, আখ চাষ করার জন্য প্রয়োজনীয় ওষুধ, মেডিসিন বা সার, এগুলো সরকারিভাবে সহযোগিতা দেওয়া হয়। এই সমস্ত সেবা পাওয়ার জন্য, এই সমস্ত সেবা পাওয়ার জন্য সরকারিভাবে একটা সার্ভিস চালু আছে, সেই সার্ভিসটার নাম হচ্ছে ই পুঁজি। তো সেটা কি দেখেন, ই পুঁজি হলো বাংলাদেশের চিনিকল ও খাদ্য শিল্প কর্পোরেশনের, বিএসএফআইসি আওতাধীন চিনিকলগুলোর আখ চাষীদের আখ সরবরাহের জন্য প্রদত্ত ইলেকট্রনিক অনুমতিপত্র।
যা এসএমএস এর মাধ্যমে সরাসরি কৃষকের মুঠোফোনে পাঠানো হয়। 2009 সালে চালু হওয়া এই ডিজিটাল সেবার মাধ্যমে কৃষকরা ঘরে বসেই কতটুকু আখ কারখানায় সরবরাহ করবেন তা জানতে পারেন। এটি স্বচ্ছতা নিশ্চিত করে এবং হয়রানি কমায়। বুঝতে পারছেন যে কতটুকু আখ ফ্যাক্টরিতে দিতে হবে, এগুলো সব কিন্তু ওই চাষিরা নিজেরাই জানতে পারে। হ্যাঁ, এতে হয়রানি কমায়, ইনফরমেশন জানতে পারে। তাহলে আখ চাষিদের জন্য তৈরিকৃত সরকারি যে সেবাটা, সেটার নাম হচ্ছে ই পুঁজি। সেটার নাম কি? সেটার নাম হচ্ছে ই পুঁজি। এবার আসেন ই এম টিএস। ইএমটিএস এর পূর্ণরূপ কি? ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম। ইএমটিএস এর পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম। দুটা কথা মাথায় রাখবেন, একটা হচ্ছে ই পেমেন্ট, একটা হচ্ছে ই পেমেন্ট, আর একটা হচ্ছে ইএমটিএস। দুইটা কিন্তু আলাদা। ইএমটিএস দুইটা কিন্তু আলাদা। তাহলে ইএমটিএস এর পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম। ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম। আচ্ছা, আর একটা হচ্ছে ই পেমেন্ট। ই পেমেন্টটা কি? দেখেন, আপনি ধরেন দারাজ থেকে কোনো একটা পণ্য কিনলেন। আপনি দারাজ থেকে একটা থ্রি পিস কিনলেন বা একটা টি শার্ট কিনলেন, যে কোনো এনিথিং সব কেনা যায় ওখান থেকে। কিনলেন, কেনার পরে এখানে দুইটা সিস্টেমে আপনি টাকা পেমেন্ট করতে পারবেন। একটা হচ্ছে কড, একটার নাম হচ্ছে সিও ডি কড, ক্যাশ অন ডেলিভারি। ক্যাশ অন ডেলিভারিটা হচ্ছে ওই পণ্যটা যখন আপনার বাসায় আসবে, ওই রাইডার আপনাকে ফোন করবে, তার সাথে আপনি দেখা করে পণ্যটা যখন নিবেন তার হাতে আপনি টাকা বুঝাই দিবেন, এটাকে বলা হয় কড বা ক্যাশ অন ডেলিভারি। আরেকটা সিস্টেম হচ্ছে ওই দারাজেই দেখবেন যে বিকাশ নামক একটা অপশন আছে। বিকাশ, নগদ, রকেট, মাস্টার কার্ড, ভিসা কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট সরাসরি আপনি পেমেন্ট করে দিতে পারেন। তাহলে কি হয়? এই পেমেন্টটাকে বলা হয় ই পেমেন্ট সিস্টেম। এই পেমেন্টটাকে কি বলা হয়? ই পেমেন্ট সিস্টেম। এই যে আপনারা যখন বিভিন্ন জবের জন্য অ্যাপ্লাই করেন, সেখানে আপনাদের কিন্তু অল্প কিছু টাকা পেমেন্ট করতে হয়। 300, 400, 500 বা 1000 টাকা পেমেন্ট করতে হয়। এই পেমেন্ট সিস্টেমটাকে বলা হয় ই পেমেন্ট সিস্টেম। এইটাকে কি বলা হয়? ই পেমেন্ট সিস্টেম। তার মানে আপনি কোনো পণ্যের এগেনস্টে বা সেবার এগেনস্টে যদি টাকা দেন, সেটাকে বলা হয় ই পেমেন্ট সিস্টেম। আর ইএমটিএস টা হচ্ছে, ধরেন আপনি একটা চাকরি করেন, আপনি ঢাকায় একটা চাকরি করেন, 20-50 হাজার টাকা স্যালারি পান। তো সেখান থেকে স্যালারি পাওয়ার পর 5,000 টাকা বা 10,000 টাকা আপনি আপনার বাবাকে পাঠালেন, মোবাইল ফোনের মাধ্যমে, বিকাশের মাধ্যমে পাঠালেন। ওই টাকা পাঠানোটাকে বলা হয় হচ্ছে ইএমটিএস, ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম। তাহলে ইএমটিএস, ই পেমেন্ট এবং কোড, এই তিনটা জিনিস আপনার ক্লিয়ার কিনা? তিনটা কিন্তু একই জিনিস, টাকা পাঠানো, কিন্তু টাকা একইভাবে পাঠানো না। কোড হচ্ছে ক্যাশ অন ডেলিভারি, পণ্যটা হাতে নেওয়ার সময় টাকা দেওয়া, সরাসরি ক্যাশও দিতে পারেন, বিকাশও দিতে পারেন। আর একটা ই পেমেন্ট, কোনো পণ্য বা সেবার মূল্য অনলাইনে পরিশোধ করাকে বলা হয় হচ্ছে ই পেমেন্ট। আর কাউকে টাকা দেওয়া, ধার দিতে পারেন, এমনি দিতে পারেন, এই সিস্টেমটাকে বলা হয় হচ্ছে ইএমটিএস বা ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম। ঠিক আছে? তাই আমরা এখন যেটা আলোচনা করতেছি সেটা হচ্ছে ইএমটিএস বা ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম। দেখেন, ইলেকট্রনিক মানি ট্রান্সফার সার্ভিস হলো বাংলাদেশের ডাক বিভাগের একটি, এটা কাদের সেবা? ডাক বিভাগের একটি দ্রুততম ও সাশ্রয়ী ডিজিটাল মানি অর্ডার পদ্ধতি। এর মাধ্যমে দেশের যে কোনো প্রান্তে 1 মিনিটের মধ্যে সর্বোচ্চ 50,000 টাকা নিরাপদে পাঠানো ও গ্রহণ করা যায়। এটি মোবাইল ফোনের প্রযুক্তি ব্যবহার করে ডাকঘর থেকে টাকা পাঠানোর একটি অন্যতম সেবা। বুঝতে পেরেছেন? ইএমটিএস হচ্ছে বাংলাদেশের সরকারি সেবা, যেটা ডাক বিভাগের মাধ্যমে পরিচালিত হয়। ঠিক আছে? আশা করছি এগুলো সবই খুঁটিনাটি আপনারা বুঝতে পারতেছেন। এবার আসেন ই স্বাস্থ্য সেবা। ই স্বাস্থ্য সেবার আরেকটা নাম হচ্ছে ই হেলথ। তথ্য যোগাযোগ প্রযুক্তি বা ইন্টারনেট, মোবাইল ফোন, কম্পিউটার ব্যবহার করে দূরবর্তী স্থানে বসে বিশেষজ্ঞ রোগীর পরামর্শ নেওয়া, সেবা নেওয়াকে বলা হয় ই হেলথ সার্ভিস। এর আরেকটা নাম হচ্ছে এর আরেকটা নাম হচ্ছে টেলিমেডিসিন। টেলিমেডিসিন, MEDICIN, মেডিসিন। দেখেন, টেলিমেডিসিন আর ই স্বাস্থ্য সেবা কিন্তু দুইটা একই জিনিস।
তাহলে ই স্বাস্থ্যসেবা বা ই হেলথ কাকে বলে? তথ্য যোগাযোগ প্রযুক্তি, ইন্টারনেট, মোবাইল, কম্পিউটার ব্যবহার করে দূরবর্তী স্থানে বসে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ, রোগ নির্ণয় এবং স্বাস্থ্য তথ্য প্রদান করাকে বলা হয় হচ্ছে ই স্বাস্থ্যসেবা। এটি টেলিমেডিসিন, অনলাইন অ্যাপস এবং ডিজিটাল হেলথ রেকর্ডের অন্তর্ভুক্ত করে দ্রুত সুলভ চিকিৎসা নিশ্চিত করে। তাহলে ই হেলথ কি? ই হেলথ হচ্ছে ইলেকট্রনিক পদ্ধতি ব্যবহার করে চিকিৎসা সেবা গ্রহণ করাকে বলা হয় বা প্রদান করাকে বলা হয় ই হেলথ। এই ই হেলথের মধ্যে অন্যতম হচ্ছে টেলিমেডিসিন। টেলি শব্দের অর্থ হচ্ছে দূরে, টেলি শব্দের অর্থ হচ্ছে দূর, আর মেডিসিন অর্থ হচ্ছে সেবা। মেডিসিন অর্থ হচ্ছে সেবা। তবে দূরবর্তী স্থানে বসে কোনো চিকিৎসা সেবা গ্রহণ বা প্রদান করার পদ্ধতির নামই হচ্ছে টেলিমেডিসিন। মনে রাখবেন যে আপনার মনে করেন জ্বর হয়েছে, তো আপনি কি করলেন, আপনার পরিচিত কোনো ডাক্তার আছে বা যে কোনো হাসপাতালে, যে কোনো বাংলাদেশের যে কোনো হাসপাতাল, এখন বড় বড় হাসপাতালগুলোতে যেমন ইবনে সিনা, মেডিনোভা, হ্যাঁ, এই ধরনের হাসপাতালে একটা সেকশন খুলে রাখছে, সেটা সেই সেকশনটার নাম হচ্ছে টেলিমেডিসিন। তো আপনি সেই টেলিমেডিসিন সেকশনে গেলেন, সেখানে লাইভে যে ডক্টর থাকে তার সাথে কমিউনিকেশন করে আপনার রোগের কথা বললেন, তিনি আপনাকে চিকিৎসা সেবা দিল। কিন্তু সরাসরি ওষুধ খাইয়ে দিতে পারবে না, কিন্তু আপনার প্রবলেম গুলো শুনে আপনাকে একটা কি প্রেসক্রিপশন দিতে পারবে বা একটা প্রেসক্রাইব করে দিতে পারবে যে আপনি এই রুলস গুলা মেনে চলেন, এই মেডিসিন গুলো খেতে পারেন, এই খাবার খাদ্য অ্যাভয়েড করেন, এই খাবার খাদ্যগুলো একটু বেশি করে খান। এই সেবাটা যে আপনাকে দিচ্ছে অনলাইনের মাধ্যমে, এই সেবাটার নামই হচ্ছে টেলিমেডিসিন। এই সেবাটার নামই হচ্ছে টেলিমেডিসিন। ঠিক আছে? দেখেন, বাংলাদেশের স্বাস্থ্য সেবার মূল উপাদানগুলোর মধ্যে রয়েছে যে হেল্পলাইন 16263, স্বাস্থ্য বাতায়নের 24 ঘন্টা সরাসরি ডাক্তারের পরামর্শ নেওয়া যায়। টেলিমেডিসিন, টেলিফোন বা ভিডিও কলের মাধ্যমে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ। ই স্বাস্থ্য অ্যাপ বা পোর্টাল, স্বাস্থ্য তথ্য স্বাস্থ্য সেবার জন্য অনলাইন প্ল্যাটফর্ম। তারপর হচ্ছে ডিজিটাল রেকর্ড। ডিজিটাল রেকর্ড হচ্ছে ইলেকট্রনিক স্বাস্থ্য রেকর্ড বা ইএইচআর। এই ইএইচআর এর পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রনিক, ইএলইসিপিআরওএনআইসি, ইলেকট্রনিক হেলথ রেকর্ড। ইলেকট্রনিক হেলথ রেকর্ড, এই যে লেখা আছে ইলেকট্রনিক হেলথ রেকর্ড। এই ইলেকট্রনিক হেলথ রেকর্ডটা কি সেটা একটু বলি। সেটা হচ্ছে আপনাদের যে স্মার্ট কার্ড আছে, হ্যাঁ, এই স্মার্ট কার্ড, আপনাদের যে স্মার্ট কার্ড গুলো আছে, মানে স্মার্ট কার্ড বলতে বোঝা যাচ্ছে যে ভোটার আইডি কার্ডের যে স্মার্ট ভার্সনটা আছে, ঠিক আছে? তো বর্তমানে বিভিন্ন হাসপাতালে গেলে আপনাকে 100 টাকা 200 টাকা দিয়ে, 100 টাকা 200 টাকা দিয়ে, কই যায় না ব্যাগ নিয়ে, ওই লাইব্রেরিতে ভালো জায়গাতে নিয়ে যাচ্ছেন, 100 টাকা 200 টাকা দিয়ে আপনাকে একটা কার্ড করে দেয়। এই কার্ডের ভিতরে আপনার মানে বিষয়টা হচ্ছে এরকম যে আপনি একটা বড় হাসপাতালে গেলেন, সেখানে কি করলো, আপনার কাছে 100 টাকা নিল, নিয়ে আপনাকে একটা ইএইচআর করে দিল বা ইলেকট্রনিক হেলথ রেকর্ড কার্ড করে দিল। ওই হেলথ রেকর্ড কার্ডের মধ্যে আপনি যে প্রবলেম গুলা নিয়ে গেছেন সেই প্রবলেম গুলা ডিটেলস ওখানে থাকবে। আপনার যত রিপোর্ট গুলা করাবে সেই রিপোর্ট ওখানে থাকবে, মানে সব ইনফরমেশন ওখানে থাকবে। আবার যদি পরবর্তীতে আপনি কখনো সেই হাসপাতালে যান, তখন আপনার ওই কার্ডটা যখন মেশিনে ধরবে, আপনার আগের সমস্ত রিপোর্ট এখানে শো করবে, বর্তমানের রিপোর্টটা এখানে শো হবে, মেলায় দেখে ডাক্তার সেই অনুযায়ী চিকিৎসা করবে। এই যে যে স্বাস্থ্য সেবার যে তথ্যগুলা রেকর্ড করে রাখা হয়, সেই সিস্টেমটাকে বলা হয় হচ্ছে ইএইচআর বা ইলেকট্রনিক হেলথ রেকর্ড। আশা করি ইলেকট্রনিক হেলথ রেকর্ড আপনারা বুঝতে পেরেছেন, অনেকে হয়তো এই সার্ভিসটা গ্রহণ করেছেন। বড় বড় হাসপাতালগুলোতে 100 টাকা 200 টাকায় আপনাকে একটা কার্ড দেয়। এই কার্ডে আপনার ইনফরমেশন গুলো সেখানে থাকে, আপনার নাম, বাবার নাম, মায়ের নাম, জন্ম, মানে এগুলো তো থাকবেই, সেই সাথে আপনার রক্তের গ্রুপ কি, রক্তে হিমোগ্লোবিন কি পরিমাণ আছে, শারীরিক বর্তমান কন্ডিশন কি, এভরিথিং সব ওর ভিতরেই থাকে। ওই কার্ডটা পাঞ্চ করলেই অটোমেটিক্যালি চলে আসে। আচ্ছা, বাংলাদেশ রেলওয়ে ই টিকেটিং মোবাইল অ্যাপ বা আহ, রেল সেবার মাধ্যমে ঘরে বসেই ট্রেনের টিকিট কাটা, বুকিং এবং পেমেন্ট করা যায়। ইলেকট্রনিক রেলওয়ে দেখেন, ই টিকেট ডট রেলওয়ে ডট গভ ডট বিডি ওয়েবসাইটে গিয়ে আপনি ঘরে বসেই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই ট্রেনের টিকিট কাটতে পারবেন, কোনো হ্যাসেল ছাড়াই, কোনো প্ল্যাটফর্মে যেতে হবে না। হ্যাঁ, ওকে। অ্যাপে এনআইডি ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করে সহজেই টিকিট কেনা যায়। পেমেন্ট বিকাশ, নগদ, রকেট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে করা যায় এবং টিকিট সরাসরি
ইমেইল বা অ্যাপে চলে যান। আচ্ছা, আমরা আহ কি করলাম, আমরা যেটা করলাম সেটা হচ্ছে, দেখেন এখানে অনেকগুলা টপিক পড়াইছি আপনাদের। এই টপিকগুলো সবই হচ্ছে যারা স্কুল পর্যায়ে পরীক্ষা দিবেন। আমরা এখান থেকে ই লার্নিং পড়েছি, ই বুক পড়েছি, ই গভর্নেন্স পড়েছি, ই সার্ভিস পড়েছি, ই কমার্স পড়েছি, ই ফুডজি পড়লাম, ইএমটিএস পড়লাম, হেলথ স্বাস্থ্য সেবা পড়লাম, ই টিকেটিং পড়লাম। ঠিক আছে, এই যে টপিকগুলো আমরা পড়লাম, এই টপিকগুলো সবই হচ্ছে আপনার স্কুল পর্যায় এর জন্য বেস্ট হবে। কারণ স্কুল পর্যায়ে যখন আপনি আইসিটি পরীক্ষা দিবেন, তখন কিন্তু ওই নবম দশম শ্রেণীর যে আইসিটি বই ছিল সেখান থেকে বেশি প্রশ্ন করা হবে। আপনি যখন ইন্টারমিডিয়েট পর্যায়ে পরীক্ষা দিবেন, তখন ইন্টারমিডিয়েট পর্যায়ের বই থেকে প্রশ্ন করা হবে। তো আমরা এত সময় যে আলোচনাগুলো গুলো করলাম, এগুলো হচ্ছে সম্পূর্ণ নবম দশম শ্রেণীর প্রথম অধ্যায়ের সবগুলো টপিক আমরা শেষ করেছি। ঠিক আছে, তার মানে প্রথম অধ্যায় ক্লিয়ার। এখন কলেজ পর্যায়ে যারা পরীক্ষা দিবেন তাদের জন্য আমরা একটা আলোচনা করব, সেই সাথে সেটা এটা স্কুল পর্যায়ের জন্য কাজে লাগবে, এবং যারা জেনারেল পার্টের জন্য থাকবেন তাদের জন্য কাজে লাগবে। আমরা সংখ্যা পদ্ধতি নিয়ে একটু আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ এটা সিস্টেমটা। মানে এই জিনিসগুলো এগুলো দেখবেন কত সহজে এবং টেকনিক্যালি আপনাদেরকে এগুলো শিখিয়ে দেবো। ঠিক আছে, আচ্ছা, সংখ্যা পদ্ধতি জিনিসটা কি? কোন সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। তাহলে কোন সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। সংখ্যা পদ্ধতি হচ্ছে দুই প্রকার। সংখ্যা পদ্ধতি কয় প্রকার? দুই প্রকার। এক হচ্ছে পজিশনাল, আর দুই হচ্ছে নন পজিশনাল। জাস্ট এটা থিওরির জন্য মনে রাখবেন এতটুকু। কোন সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। সংখ্যা পদ্ধতি দুই প্রকার, একটা হচ্ছে পজিশনাল, একটা হচ্ছে নন পজিশনাল। পজিশনাল মানে হচ্ছে অবস্থানগত মান থাকে, আর নন পজিশন হচ্ছে থাকে না। তাহলে এইটুকু মাথায় রাখবেন শুধুমাত্র, যে কোন সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতি হচ্ছে সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি দুই প্রকার, এক হচ্ছে পজিশনাল, এক হচ্ছে নন পজিশনাল। পজিশনাল হচ্ছে অবস্থানগত মান থাকে, নন পজিশনাল হচ্ছে অবস্থানগত মান থাকে না। জাস্ট এতটুকু মনে রাখবেন, তারপরে আমি সব দেখাই দিচ্ছি আপনাদের। ওকে, এরপর আসেন, এরপর আমরা এখানে লিখবো 57। এইটা হচ্ছে একটি সংখ্যা, এটা হচ্ছে একটি সংখ্যা। আচ্ছা, 75 এটা হচ্ছে একটি সংখ্যা। এই 7 হচ্ছে একটি অঙ্ক, এই 5 হচ্ছে একটি অঙ্ক। তার মানে একটা জিনিস বুঝেন, যে সংখ্যা প্রকাশ করার ক্ষুদ্রতম প্রতীককে অঙ্ক বলে। সংখ্যা প্রকাশ করার ক্ষুদ্রতম প্রতীককে অঙ্ক বলে। তার মানে এই সংখ্যাটা প্রকাশ করার জন্য, এই 75 সংখ্যাটা প্রকাশ করার জন্য একটা 7 ব্যবহার করা হয়েছে, একটা 5 ব্যবহার করা হয়েছে। এই 7 হচ্ছে একটা অঙ্ক, 5 হচ্ছে একটা অঙ্ক। এবার আসেন 75.50, এই পাশের সংখ্যাটার নাম পূর্ণাংশ। পূর্ণ সংখ্যা বলা যাবে না, পূর্ণ সংখ্যা হচ্ছে 75। কিন্তু যখন দুইটা অংশ থাকবে তখন এটাকে পূর্ণ সংখ্যা বলা যাবে না, এটাকে বলতে হবে পূর্ণাংশ। আর এইটার নাম হচ্ছে ভগ্নাংশ। এবং মাঝখানে যে একটা পয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন, মাঝখানে যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন, এই যে এই পয়েন্টটার নাম হচ্ছে, এই যে এখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটার নাম হচ্ছে রেডিক্স পয়েন্ট। তাহলে আমরা তিনটা বিষয়, মানে পাঁচটা বিষয় এখান থেকে জানবো। সেটা হচ্ছে আহ এই পুরাটা, অর্থাৎ যখন একসাথে থাকে কোন সংখ্যা, এটা হচ্ছে একটা সংখ্যা, এই সংখ্যা প্রকাশ করার ক্ষুদ্রতম প্রতীককে বলা হয় অঙ্ক। এই একটা সংখ্যার দুইটা অংশ থাকতে পারে, একটাকে বলা হয় পূর্ণাংশ আর একটা হচ্ছে ভগ্নাংশ। তো এই পূর্ণাংশ এবং ভগ্নাংশকে পৃথক করার জন্য মাঝে যে
বৃত্ত ব্যবহার করা হয় বা ডট ব্যবহার করা হয়, ডটটার নাম হচ্ছে র্যাডিক্স পয়েন্ট। তাহলে আমরা জানলাম যে র্যাডিক্স পয়েন্ট কি, কোন সংখ্যার পূর্ণাংশ এবং ভগ্নাংশকে আলাদা করার জন্য মাঝে যে ডট চিহ্ন ব্যবহার করা হয় তাকে কি বলে, তাকে বলে হচ্ছে, তাকে কি বলে, র্যাডিক্স পয়েন্ট বলে। ঠিক আছে, তাকে কি বলে, র্যাডিক্স পয়েন্ট বলে। এবার আসেন 125, এটা একটা সংখ্যা। এখান থেকে আমাদের বের করতে হবে একটা এল এস বি আর এম এস বি। এল এস বি হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট, আর এমএসবি হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট। তাহলে মনে রাখবেন হ্যাঁ, একটা সংখ্যার দুইটা দিক আছে, একটা হচ্ছে এলএসবি আর একটা হচ্ছে এমএসবি। একটা হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট আর একটা হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট। এই লিস্ট সিগনিফিক্যান্ট বিট হচ্ছে কম গুরুত্বপূর্ণ, কম গুরুত্বপূর্ণ, আর এমএসবিটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। এমএসবিটা কি, এমএসবিটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ, বেশি গুরুত্বপূর্ণ, বেশি বেশি গুরুত্বপূর্ণ। তো এই যে সংখ্যাটা লিখেছি 1 to 5, এটার মধ্যে কোনটা এলএসবি কোনটা এমএসবি, এটা আমরা সহজে বের করার জন্য দেখবো কিভাবে সহজে বের করতে পারি। একটা জিনিস খেয়াল করেন, এই সংখ্যার সাথে আমি এক যোগ করব। কত যোগ করব? এক, এক যোগ করব, এক যোগ করব, এক যোগ করব। আচ্ছা কি, এই সংখ্যাটার সাথে যদি আমি এক যোগ করি তাহলে কি পার্থক্যটা হয় দেখেন। আমি প্রথমে এই 5 এর সাথে একটা এক যোগ করলাম, তাহলে 126 হলো। এখানে বৃদ্ধি পেল কত দেখেন, এক যোগ করার পরে বৃদ্ধি পাইছে হচ্ছে এক, বৃদ্ধি পেল এক, বৃদ্ধি পেল কত, বৃদ্ধি পেল এক, বৃদ্ধি পেল। তাহলে এই সংখ্যাটা 1 to 5 এর সাথে যদি আমি এই 1 এর সাথে একটা এক যোগ করি তাহলে কি হবে, ও এক আর এক দুই, দুই 5, কত বৃদ্ধি পেল, 100 বৃদ্ধি পেল। ভাইয়া দেখেন দুইটা ক্ষেত্রে আমি কিন্তু এক যোগ করেছি, তাহলে এই ক্ষেত্রে এক যোগ করার পর আমার বৃদ্ধি পেল হচ্ছে মাত্র এক, এইভাবে এক যোগ করার পর বৃদ্ধি পেল হচ্ছে 100। তাহলে যে সংখ্যাটার সাথে এক যোগ করে কম বৃদ্ধি পেল সেটার নাম এলএসবি, যে সংখ্যাটার সাথে এক যোগ করার পরে 100 বৃদ্ধি পেল সেটার নাম হচ্ছে এমএসবি। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এই সংখ্যাটার এই 5 হচ্ছে এলএসবি আর 1 হচ্ছে, সরি এই যে 1 হচ্ছে এমএসবি। তাহলে এলএসবি এর পূর্ণরূপ হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট, এমএসবি এর পূর্ণরূপ হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট। যে কোনো সংখ্যার ডান দিকে যেটা থাকবে সেটা হচ্ছে এলএসবি আর বামে যেটা থাকবে সেটা হচ্ছে এমএসবি। ক্লিয়ার কি না একটু জানান। ক্লিয়ার কিনা সবাই একটু জানান, হ্যাঁ সবাই জানান, সবাই একটু কমেন্ট করেন। হ্যালো, কি রোদ দুটে বাবা, বড় রোদ। আমি, আচ্ছা তাহলে আপনারা বুঝেছেন কিনা একটু কমেন্ট করে জানান, হ্যাঁ সবাই একটু কমেন্ট করে জানান যে বুঝতে পারলেন কিনা। কমেন্ট করতেছেন না, ঠিক আছে, আপনারা এটা কিভাবে বুঝবো। মামা রোজা লেগে গেছে নাকি? হ্যাঁ রোজা লেগে গেছে। রোজা লাগা বলতে কি, রাতে ঘুমোই এবং অনেক দেরি করে, পরে ঘুম থেকে উঠতে ঝামেলা হয়ে যায় আর কি। আহসান আহমেদ, এই পেজে দেখেন 0189384 চারটা 01 যে নাম্বারটা আছে এটা হচ্ছে আমার নাম্বার। আপনারা অনেকবার আমার সাথে যোগাযোগ করেছেন, এই পেজের নাম্বারই দেওয়া আমার নাম্বার, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা তো আমরা পরবর্তীতে চলে যাই, আমরা এলএসবি এমএসবি জানলাম, আমরা সংখ্যা পদ্ধতি দুই প্রকার সেটাও জানলাম। তো এবার আসেন আমরা পজিশনাল নন পজিশনাল যেটা আমরা আগে আলোচনা করেছিলাম সেটা একটু দেখে আসছি। এই যে এখানে আমরা দেখেছিলাম যে পজিশনাল সংখ্যা আর নন পজিশনাল সংখ্যা, তাই না? তো এবার আসেন আমরা ওগুলো নিয়ে আলোচনা করি। এই পজিশনাল সংখ্যা যেটা, পজিশনাল সংখ্যা হচ্ছে ভাইয়া চার প্রকার। কয় প্রকার? চার প্রকার। আর সেগুলা কি কি? সেগুলো হচ্ছে দশমিক সংখ্যা, দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সা
ডেসিমাল। এগুলো হচ্ছে পজিশনাল সংখ্যা। আর নন পজিশনাল সংখ্যাগুলোর মধ্যে হচ্ছে রোমান, মেয়ান, হায়ারোগ্লাফিক্স। এখান থেকে প্রশ্ন আসে কিন্তু, ঠিক আছে, হায়ারোগ্লাফিক্স। তো এই তিনটা সংখ্যা হচ্ছে নন পজিশনাল। এই তিনটা সংখ্যা সাধারণত নন পজিশনাল, আর বাকি সব যে 4 ধরনের সংখ্যা এই পাশে আছে সেগুলো হচ্ছে পজিশনাল। তাহলে মনে রাখবেন এখান থেকে একটা এমসিকিউ প্রশ্ন আসে, এমসিকিউ আসে কিভাবে আসে, যে নিচের কোনটি নন পজিশনাল সংখ্যা। তাহলে অ্যান্সার কি দিবেন? হয় রোমান হবে, না হয় মেয়ান হবে, না হয় হায়ারোগ্লাফিক্স হবে। তাহলে নিচের কোনটি নন পজিশনাল সংখ্যা, তখন এই তিনটার যে কোনো একটা অ্যান্সার দিতে হবে। যখন প্রশ্ন আসবে নিচের কোনটি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি নয়, তখন এই তিনটা বাদে যেটা থাকবে সেটা ক্যান্সার দিতে হবে। ওকে, এটা আমরা কম বেশি জেনে নিলাম। এবার আসেন এই হায়ারোগ্লাফিক সম্পর্কে আমরা একটু জানি, হায়ারোগ্লাফিক সম্পর্কে একটু জানতে হবে। পৃথিবীর সব থেকে প্রাচীনতম সংখ্যা পদ্ধতি হচ্ছে হায়ারোগ্লাফিক সংখ্যা। আপনারা ব্যাবিলনীয় সভ্যতা সম্পর্কে নাম শুনেছেন তাই না? ব্যাবিলনীয় সভ্যতা, মিশরীয় সভ্যতা, বহু প্রাচীনতম, আজ থেকে প্রায় 1000, সরি, আজ থেকে প্রায় 4000-5000 বছর আগে মিশরের নীল নদের উপবাহিকায় যে সভ্যতা গড়ে উঠেছিল, সেই সভ্যতাটাই ছিল হচ্ছে আহ মিশরীয় সভ্যতা বা ব্যাবিলনীয় সভ্যতা। ওই মিশরীয় সভ্যতা এবং ব্যাবিলনীয় সভ্যতা মিলে তারা হায়ারোগ্লাফিক্স নামক সংখ্যা পদ্ধতি আবিষ্কার করেছিল। এটা চিত্র ভিত্তিক সংখ্যা, বিভিন্ন চিত্র এঁকে বিভিন্ন সংখ্যা প্রকাশ করা হতো, ঠিক আছে। এই জন্য পৃথিবীর সব থেকে প্রাচীনতম সংখ্যা পদ্ধতির নাম হচ্ছে হায়ারোগ্লাফিক্স সংখ্যা পদ্ধতি। এই হায়ারোগ্লাফিক সংখ্যা পদ্ধতি ছিল হচ্ছে 60 ভিত্তিক সংখ্যা। কত? 60 ভিত্তিক সংখ্যা। এখান থেকে প্রশ্ন মনে রাখবেন যে ব্যাবিলনীয় সভ্যতায় যে সংখ্যা পদ্ধতি আবিষ্কার করা হয়েছিল তার ভিত্তি কত ছিল? সেটা ছিল হচ্ছে 60 ভিত্তিক সংখ্যা। আচ্ছা, সব থেকে প্রাচীনতম সংখ্যা পদ্ধতি কোনটি? হায়ারোগ্লাফিক সংখ্যা, ঠিক আছে। হায়ারোগ্লাফিক সংখ্যা পদ্ধতি কারা আবিষ্কার করেছেন? যদি মিশরীয় সভ্যতা থাকে তাহলে মিশর, আর যদি মিশর না থেকে ব্যাবিলন থাকে তাহলে ব্যাবিলনীয় সভ্যতা, ঠিক আছে। এটা আপনারা মনে রাখবেন। মামা ভাত খান 2টার সময়, রোজা তো লাগবেই। না, ভাত 2টার সময় খাই না, ভাত টাইম মতোই খাই। আচ্ছা, রোমানের পরেরটা হচ্ছে মেয়ান। মেয়ান ময়কার অন্তস্থ একার ন, মেয়ান। হ্যাঁ, এখন এখান থেকে ভাইয়া প্রশ্ন কিন্তু এখনো শেষ হয়নি। দেখেন আমি কয়টা প্রশ্ন এই তিনটা থেকে করলাম। এক হচ্ছে নিচের কোনটি নন পজিশনাল সংখ্যা, 2 হচ্ছে নিচের কোনটি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি নয়, 3 হচ্ছে পৃথিবীর প্রাচীনতম সংখ্যা পদ্ধতি কোনটি, 4 হচ্ছে মিশরীয়রা যে মিশরীয় সভ্যতায় যে সংখ্যা পদ্ধতি আবিষ্কার করা হয়েছিল তার ভিত্তি কত, 5 নাম্বার হচ্ছে যে হায়ারোগ্লাফি সংখ্যা পদ্ধতি কারা আবিষ্কার করেছে। তাহলে 5টা প্রশ্ন এটুকুর মধ্যে থেকে আছে। আরো একটা প্রশ্ন বলি যে নিচের কোন নন পজিশনাল সংখ্যা বর্তমানে ব্যবহার করা হয়, এটার অ্যান্সার আপনারা দিবেন। নিচের এই যে নিচের রোমান, মেয়ান, হায়ারোগ্লাফিক্স, নিচের কোন নন পজিশনাল সংখ্যা বর্তমানে ব্যবহার করা হয়, এটার অ্যান্সার দেন তো সবাই। সবাই এটার অ্যান্সার দেন, হ্যাঁ, পেট ব্যথা করতেছে খুব। সবাই এটার অ্যান্সার দেন তো, নিচের কোন নন পজিশনাল সংখ্যা বর্তমানে ব্যবহার করা হয়। এটা পারবেন না আপনারা, আমি জানি। নিচের কোন নন পজিশনাল সংখ্যা বর্তমানে ব্যবহার করা হয়? রোমান হবে, মেয়ান হবে, নাকি হায়ারোগ্লাফিক্স হবে? বলেন তো কোনটি হবে অ্যান্সার। কি ব্যাপার, আপনারা অ্যান্সার দিচ্ছেন না, কমেন্ট করতেছেন না, এটা কি ঠিক? কমেন্ট টমেন্ট করেন, কথা বেরোইতেছে না, রোজায় আসলেই ধরছে। জলদি লেখেন, জলদি। আচ্ছা, তাহলে সেই সংখ্যাটা হচ্ছে রোমান সংখ্যা। এখনো পর্যন্ত রোমান সংখ্যা ব্যবহার করা হয়, আমি ব্যবহার করি, আপনারা ব্যবহার করেন, তাই না? রোমান সংখ্যা ব্যবহার করে যে সিরিয়াল নাম্বার দেন, এটা হচ্ছে রোমান সংখ্যা। এবার আসেন দশমিক সংখ্যা। দশমিক সংখ্যা মোট অঙ্ক থাকে হচ্ছে, মোট অঙ্ক থাকে কয়টি? 10টি। তাই বেজ বা ভিত্তি, বেজ, বেজ হচ্ছে 10। বাইনারি সংখ্যা অঙ্ক থাকে 2টি, তাই বেজ হচ্ছে 2। অক্টাল সংখ্যা অঙ্ক থাকে 8টি, তাই বেজ হচ্ছে 8। হেক্সাডেসিমেল সংখ্যায় অঙ্ক থাকে 16টি, তাই বেজ হচ্ছে 16। এইটুকু মাথায় রাখবেন শুধুমাত্র, যে দশমিকের বেজ কত? 10, বাইনারির বেজ কত? 2, অক্টালের বেজ কত? 8, হেক্সাডেসিমেলের বেজ কত? 16। জাস্ট এতটুকু মাথায় রাখলে দেখবেন যে সংখ্যা টংখ্যা আবাজা বাজা আছে কত সহজে করতে পারবেন। আফসানা মৌলি,
আহ রোমান সংখ্যা আমরা এখনো ব্যবহার করি, তাই না? আমরা রোমান সংখ্যায় সিরিয়াল নাম্বার দেই না? ওকে, তো আসেন দশমিক সংখ্যা পদ্ধতি সম্পর্কে আমরা জানি। দশমিক দশমিক সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত অঙ্ক থাকে। মোট অঙ্ক থাকে কয়টি? মোট অঙ্ক থাকে হচ্ছে 10টি। মোট অঙ্ক কয়টি থাকে? 10টি। একে প্রচলিত সংখ্যা পদ্ধতি বলে। প্রচলিত সংখ্যা পদ্ধতি বলে। একে কি বলে? প্রচলিত সংখ্যা পদ্ধতি বলে। তো ভারতবর্ষে আবিষ্কার করা হয়। ভারতবর্ষে আবিষ্কার করা হয় আর্য ভট্টাচার্য আবিষ্কার করেন। তো দশমিক সংখ্যা পদ্ধতি কি আবিষ্কার করেন? আর্য ভট্টাচার্য আবিষ্কার করেন। প্রথম ব্যবহার করেন আরবেরা, তাই এর নাম ইন্দো আরবীয় সংখ্যা। আচ্ছা, দশমিক সংখ্যা পদ্ধতি সম্পর্কে আমাদের এই পয়েন্টগুলো জানা থাকতে হবে, তাহলে যে কোনো প্রশ্ন আসলে আপনারা অ্যান্সার দিতে পারবেন। দশমিক সংখ্যা আছে 0 থেকে 9 পর্যন্ত অঙ্ক থাকবে, মোট অঙ্ক থাকবে কয়টি? 10টি। আচ্ছা, এই দশমিক সংখ্যা পদ্ধতির একটা নাম হচ্ছে প্রচলিত সংখ্যা পদ্ধতি। দশমিক সংখ্যা পদ্ধতি আবিষ্কার করা হয়েছে ভারতবর্ষে। কোথায় আবিষ্কার হয়েছে? ভারতবর্ষে। আচ্ছা, আর্য ভট্টাচার্য দশমিক সংখ্যা পদ্ধতি আবিষ্কার করেছেন। প্রথম ব্যবহার করে হচ্ছে আরবীয়রা, অর্থাৎ একটা বিষয় খেয়াল করবেন যে দশমিক সংখ্যা পদ্ধতি আবিষ্কার হয় দশম শতাব্দীতে। দশম শতাব্দী, সে তার মানে আজ থেকে অনেক অনেক বছর আগে। ওই দশম শতাব্দীতে আরব এবং ভারতবর্ষ এদের মধ্যে ব্যবসা বাণিজ্য পরিচালিত হতো। তো আরবীয়রা জ্ঞান বিজ্ঞানে কিন্তু বহু প্রাচীন কাল থেকে অনেক উন্নত। আরবীয়রা ভারতবর্ষে বিভিন্ন পণ্য নিয়ে আসতো এবং ভারতবর্ষ থেকে বিভিন্ন পণ্য ক্রয় করে তারা আরব বিশ্বে বিক্রি করতো। তো ওই আরবীয়রা যখন ভারতবর্ষে আসে, এসে তারা দেখে যে আরো ইসে দশমিক সংখ্যা পদ্ধতি মানে একটা সংখ্যা নিয়ে তারা হিসাব কিতাব করে। ওরা এই সংখ্যা পদ্ধতিটা শিখে গিয়ে আরব দেশে সেটা প্রচলন শুরু করে। তার মানে বিষয়টা হচ্ছে যে দশমিক সংখ্যা পদ্ধতি আবিষ্কার হয়েছে ভারতবর্ষে, কিন্তু প্রথমে সমাজে ব্যবহার করেছে আরবীয়রা। তাই এই সংখ্যা পদ্ধতির নাম হচ্ছে ইন্দো আরবীয় সংখ্যা পদ্ধতি। ইন্দো আরবীয় সংখ্যা পদ্ধতি। দশমিক সংখ্যা পদ্ধতি দেখতে কেমন হবে? দশমিক সংখ্যা পদ্ধতি দেখতে কেমন হবে? 25.75। এটা হচ্ছে, যদি এখানে একটা 10 থাকে তাহলে এটা হবে হচ্ছে দশমিক সংখ্যা। ক্লিয়ার কিনা বলেন সবাই? দশমিক সংখ্যা বুঝতে পারছেন কিনা সবাই বলেন। বেসিক না জানলে অ্যাডভান্স বুঝবেন না, ঠিক আছে? সবাই একটু বলেন যে এগুলো আপনারা ক্লিয়ার কিনা। তাহলে দশমিক সংখ্যার বেস কি থাকবে? 10 থাকবে। আচ্ছা, চলেন সামনে যাই। অক্টাল। আমরা বাইনারি নিয়ে আলোচনা করি। বাইনারি। আচ্ছা, বাইনারিতে 0 এবং 1, মোট অঙ্ক থাকবে হচ্ছে 2। তাহলে মনে রাখবেন, বাইনারি সংখ্যা পদ্ধতি হচ্ছে পৃথিবীর সব থেকে সরলতম সংখ্যা পদ্ধতি, যাতে মাত্র 2টা অঙ্ক থাকে। তার একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। যেহেতু মোট 2টা অঙ্কের উপর ভিত্তি করে এই সংখ্যা পদ্ধতিটা গড়ে উঠেছে, তাই এর ভিত্তি হচ্ছে ভিত্তি হচ্ছে 2। মনে রাখবেন। তারপর হচ্ছে বাইনারি হচ্ছে সরলতম সংখ্যা পদ্ধতি, কম্পিউটার অভ্যন্তরে ব্যবহার করা হয়। কম্পিউটারের অভ্যন্তরে কম্পিউটার অভ্যন্তরে বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়। আহ বাইনারি সংখ্যা পদ্ধতি আবিষ্কার হচ্ছে, ভুলে গেছি নামটা। বাইনারি সংখ্যা পদ্ধতি কি আপনারা চিনলেন? অক্টাল। অক্টাল সংখ্যা পদ্ধতি অঙ্ক থাকবে 0 থেকে 7 পর্যন্ত। 0 থেকে 7 পর্যন্ত। তো 0 থেকে 7 পর্যন্ত মোট হচ্ছে 8টি অঙ্ক থাকে, তাই বেজ হচ্ছে 8। হ্যাঁ, রাজা সপ্তম চার্চ অক্টাল সংখ্যা পদ্ধতি আবিষ্কার করেছেন। এগুলো দরকার নেই, আমরা শুধুমাত্র চিনে নিই যে 0 থেকে 7 পর্যন্ত হচ্ছে অক্টাল,
তার বেজ হচ্ছে 8, 0 আর 1 হচ্ছে বাইনারি, যার বেজ হচ্ছে 2। একটু আগে দেখলাম যে 0 থেকে 9 সেটা হচ্ছে দশমিক। আর একটা আছে হেক্সা। হেক্সা হেক্সা শব্দের অর্থ হচ্ছে 6, হেক্সা শব্দের অর্থ হচ্ছে 6। আর ডেসিমেল শব্দের অর্থ হচ্ছে 10, সব মিলে হচ্ছে 16। অর্থাৎ হেক্সাডেসিমেলে 0 থেকে 9 পর্যন্ত থাকবে, আবার এ থেকে এফ পর্যন্ত থাকবে। অর্থাৎ মোট কথা হচ্ছে 0 থেকে এফ পর্যন্ত যে সংখ্যা সেটাকে বলা হয় হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যা। হেক্সাডেসিমেল সংখ্যা, এই যে একটা এ দেখতেছেন, এই এটা আসলে এ না, এটা হচ্ছে একটা সংখ্যা। এখন আপনি বলতে পারেন যে এ সংখ্যাটা এমন দিল কেন? আচ্ছা ভাইয়া দেখেন, এই যে 9, 9 এর পরে কি আর কোনো সংখ্যা আছে, মৌলিক সংখ্যা আছে 9 এর পরে? আর কোনো 9 এর পরে, সরি, আর কি কোনো সংখ্যা আছে? 9 এর পরে যেটা হয় 10, সেটা হচ্ছে দুইটাকে কম্বিনেশন করা, তারপর হয় 11, দুইটাকে কম্বিনেশন করা। কিন্তু স্পেসিফিক কোনো 9 এর পরে চিত্র নাই। তাই এই হায়ারোগ্লিফিক সংখ্যা পদ্ধতি যারা আবিষ্কার করেছে তারা 9 এর পরে ব্যবহার করেছে এ, তারপর বি, তারপর সি। ঠিক আছে? সরি, মানে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। তাহলে আমরা সংখ্যা পদ্ধতি চিনলাম, সংখ্যা পদ্ধতি কোনটা কি সেটা চিনলাম। এবার একটু দেখেন কিভাবে লিখবেন। আমরা যদি লিখি 75.50, এখানে যদি আমরা 10 দেই এটা হবে দশমিক সংখ্যা। আমরা যদি লিখি 1010.11, এখানে 2 দেই এটা হবে বাইনারি সংখ্যা। আমরা যদি এখানে লিখি 54.60, এখানে 8 দেই এটা হবে অক্টাল সংখ্যা। তারপর যদি আমি লিখি A50, যদি এখানে 16 দিই তাহলে এটা হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি হবে। এই জায়গাটা একটু ভালো করে খেয়াল করেন, এই জায়গাটা এটা হচ্ছে একটু অক্টাল সংখ্যা। তো এখানে যদি আমি লিখি 785, আর যদি আমরা এখানে 8 দেই তাহলে এটা অক্টাল সংখ্যা হবে না। কারণ অক্টাল সংখ্যা হতে গেলে এখানে যেরকম বেজ 8 থাকবে, ভিতরের সংখ্যাগুলো 0 থেকে 7 এর মধ্যে থাকতে হবে। যেমন এই যে একটা 8 আছে, 8 তো অক্টাল সংখ্যা পদ্ধতিতে ছিল না। আমরা যখন অক্টাল সংখ্যা পদ্ধতি দেখেছিলাম সেটা তখন দেখেছিলাম 0 থেকে 7 পর্যন্ত, তাই না? 0 থেকে 7 পর্যন্ত যদি থাকে তাহলে সেটা অক্টাল সংখ্যা হবে। তার উপরে চলে গেলে সেটা অক্টাল হতে পারে না, অন্য কোনো সংখ্যা হবে কিন্তু অক্টাল হতে পারে না, মনে রাখবেন। তো শুধুমাত্র এই বেজ দেখেই চেনা যাবে না যে এটা কোন সংখ্যা। ভিতরের সংখ্যাগুলোও তার লিমিটের মধ্যে থাকতে হবে, ভিতরের সংখ্যাগুলো তার লিমিটের মধ্যে থাকতে হবে। যেমন আমি যদি লিখি 102 আর এখানে যদি বাইনারি দিয়ে দিই, এটা বাইনারি সংখ্যা হবে? হবে না। কেন হবে না? কারণ 2 তো বাইনারিতে নেই, বাইনারিতে অঙ্ক আছে 0 আর 1। এই 0 আর 1 যদি থাকে বাইনারি হবে, আর না হলে বাইনারি হবে না। হ্যাঁ, দশমিক সংখ্যা পদ্ধতির বাংলা নামই হচ্ছে ডেসিমেল সংখ্যা পদ্ধতি। ঠিক আছে? দশমিক সংখ্যা পদ্ধতির বাংলা নামই হচ্ছে ডেসিমেল সংখ্যা পদ্ধতি। তাহলে আমরা সংখ্যাগুলো চিনে নিলাম যে কোনটা কি। দেখেন, এটা হচ্ছে দশমিক সংখ্যা, এটা হচ্ছে বাইনারি সংখ্যা, এটা অক্টাল সংখ্যা, এটা হেক্সাডেসিমেল সংখ্যা। তবে সংখ্যা শুধুমাত্র বেস থাকলেই হবে না, তার লিমিটের মধ্যে থাকতে হবে। যেমন দশমিক সংখ্যা হতে হলে 0 থেকে 9 এর মধ্যে বসতে হবে, বাইনারি হতে হলে 0 আর 1 এর মধ্যে থাকতে হবে, অক্টাল হতে গেলে 0 থেকে 7 এর মধ্যে হতে হবে, হেক্সাডেসিমেল হতে হলে 0 থেকে এফ এর মধ্যে হতে হবে। ঠিক আছে? আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তবে চলেন এখন আমরা রূপান্তরটা দেখি, খুব সহজে করব। সংখ্যা পদ্ধতি রূপান্তর, এটা থেকে প্রশ্ন আসবে। ঠিক আছে? মূলত এখান থেকেই প্রশ্ন আসবে, বেসিক থেকে খুব ওই ওইগুলা থেকে কম আসবে, এটা থেকে প্রশ্ন আসবে। তো রূপান্তর দেখেন কত সহজে আমি আপনাদেরকে শেখাই। দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সায় 4 সংখ্যার মধ্যে আমরা রূপান্তর করব। দেখেন কত সহজে আপনাদেরকে সংখ্যা পদ্ধতি রূপান্তর শেখাই। সংখ্যা পদ্ধতি রূপান্তরের অনেক নিয়ম আছে, এক এক বইয়ে এক এক রকম নিয়ম আছে, এক এক টিচার এক এক রকম নিয়মে পড়ে, আমি আপনাদের সব থেকে সহজ নিয়মে পড়াবো। তো একটা জিনিস খেয়াল করেন, প্রথমে আমি এখানে লিখবো হচ্ছে 45। এই সংখ্যাটা হচ্ছে ভাইয়া দশমিক সংখ্যা। কি সংখ্যা? দশমিক। এখন যদি বলা হয় যে এই দশমিক সংখ্যার বাইনারি কত, দশমিক সংখ্যাটির বাইনারি কত হবে, তো এটা রূপান্তর করার জন্য অনেকগুলো নিয়ম প্রচলিত আছে। আমি সব থেকে সহজ পদ্ধতি আপনাদেরকে শেখাই দিই। আচ্ছা, আপনারা বলেন তো, মোবাইল ফোনে যে আমরা ব্যবহার করি মোবাইল ফোন, এই মোবাইল ফোনে কি কখনো আপনারা 5 জিবি, 10 জিবি, 15 জিবি, 20 জিবি মেমোরি কার্ড দেখছেন? মানে মেমোরি মেমোরি সেল দেখছেন কখনো? মানে 5 জিবি, 10 জিবি মেমোরি হয় না। মেমোরি সিকোয়েন্সটা হয় এমন যে, মেমোরি সিকোয়েন্সটা কেমন হয়? মেমোরি সিকোয়েন্স হয় হচ্ছে, দেখেন, 1 জিবি হয়, 2 জিবি হয়, 4 জিবি হয়, 8 জিবি হয়, 16 জিবি হয়, 32 জিবি হয়,
64 জিবি হয়, 128 জিবি হয়, 256 জিবি হয়, 512 জিবি হয়, এইভাবে 1 টেরাবাইট হয়, 2 টেরাবাইট হয়, এইভাবে চলতে থাকে। তাহলে মেমোরি সিকোয়েন্সটা কি আপনারা নিশ্চয়ই দেখেছেন যে মেমোরি সিকোয়েন্সটা কি। হ্যাঁ সোহেল ভাই। হ্যাঁ হ্যাঁ ভাই বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টেলিটক ছিল না, ওর ভিতরে এয়ারটেল ছিল। তো দুইটা, আমার গ্রামীণটা ছিল আর আপনার এয়ারটেল ছিল। আর খুলে ওখানে আমি বাংলা লিঙ্ক ঢুকাইছি। তাহলে এ হচ্ছে মেমোরি কার্ডের সিকোয়েন্স। আপনাদের যে কাজটা মনে রাখতে হবে সেটা হচ্ছে শুধু একটা ওয়ান মনে রাখতে হবে। এই যে একটা ওয়ান, প্রথম সংখ্যাটা হচ্ছে ওয়ান, তারপর সবগুলো দেখেন ডাবল করে করে লিখছি। প্রথম সংখ্যা লিখছি 1 2 4, একের ডাবল দুই, দুইয়ের ডাবল চার, চারের ডাবল আট, আটের ডাবল ষোলো, এইভাবে লিখছি। জাস্ট আপনার মনে রাখতে হবে শুধু একটা ওয়ান, এবং লিখতে হবে ডান থেকে বামে, আরবি যেরকম লেখে ডান থেকে বামে সেইভাবে। এখন এখানে যে সংখ্যাটা আছে 45, দেখেন তো নিচের কোন কোন সংখ্যাগুলো যোগ করলে 45 হবে। আমি একটু দেখেন। দেখেন 32 আর 8 হচ্ছে 40, আর 4 হচ্ছে 44, আর 1 হচ্ছে 45। তাহলে দেখেন 32, এই 32 আর 8 40, 40 আর 4 44, আর 1 হচ্ছে 45। তার মানে এই কয়টাকে যোগ করলে কত হয়? 45 হয়, তাই না? এবার এই যে যেগুলো বাকি আছে সেগুলো নিচে একটা করে শূন্য দিন, একটা করে শূন্য দিন। তাহলে এটা হয়ে গেল হচ্ছে 45-এর বাইনারি। এবার আপনারা বুঝলেন কিনা একটু বলেন আমাকে। যে কোনো সংখ্যার বাইনারি এখন বের করতে পারবেন কিনা। জাস্ট আপনার কি হবে, কাজটা কি হবে, যে কোনো একটা সংখ্যা যদি দেয় এখানে, সেটা আরো বড় সংখ্যা হতে পারে, 55 হতে পারে, তখন আপনার কাজ হবে এখানে লিখুন 1 2 4 8 16 32। দেখেন 32 আর 16 48, 48 আর 4 52, আর 2 54, আর 1 হচ্ছে 55। এই 8টা কাজে লাগে না, তাই 8-এর নিচে শূন্য দিয়ে দিই, এটা হয়ে গেল 55 বাইনারি। দেখেন তো 1 সেকেন্ডের বেশি সময় লাগছে কিনা। তো সবাই একটু জানান তো ভাই, এটা বুঝলেন কিনা সংখ্যা পদ্ধতির রূপান্তরটা। সবাই 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 জানাবেন, সবাই জানাবেন যে এটা বুঝলেন কিনা। হ্যাঁ, কম্পিউটার থেকে অবশ্যই অঙ্ক আসবে, 100% অঙ্ক আসবে। তো মিতু আহমেদ, অঙ্ক আসবে। সবাই একটু বলেন তো ভাই এটা বুঝলেন কিনা, আর একটু জানান যে বুঝলেন কিনা। আপনারা যদি কোঅপারেট না করেন তাহলে ক্লাসটা অফ করে দিই। উম, ধ্যান মেরে বসে পড়ে থাকলে হবে না, আপনারা একটু না জানালে সামনে আগাবো কিভাবে। কত কি পড়ালাম আজকে, দেখছেন? ওকে। তাহলে যে কোনো সংখ্যা দশমিক থেকে বাইনারি কিভাবে রূপান্তর করতে হবে সেটা নিশ্চয়ই আপনারা বুঝে ফেলেছেন, তাই না? তো চলেন এবার আমরা দেখি বাইনারি থেকে কিভাবে আমরা দশমিক আসতে পারি। এখানে ধরেন 101010, এটা একটা বাইনারি সংখ্যা। আপনাকে বলা হলো যে এই বাইনারি সংখ্যার দশমিক মান কত। এটার দশমিক মান চাওয়া হলো, এটা কি চাওয়া হলো, দশমিক মান চাওয়া হলো। তো আপনি কি করবেন, দশমিক মান চাওয়া হলে জাস্ট, এটা একটা বাইনারি সংখ্যা, এটার মাথার উপর লিখবেন 1, এটার মাথার উপরে 2, এটার মাথার উপরে 4, এটার মাথার উপরে হচ্ছে 8, এটার মাথার উপরে 16, এটার মাথার উপরে 32। তাহলে যেগুলোর নিচে ওয়ান পড়েছে, দেখেন 32 আর 8 আর 2 এগুলোকে যোগ করেন। 32 আর 40 আর 2 42, তাহলে এটা কত বাইনারি? এটা হলো 42 বাইনারি। তারপর আমি খুব সহজে দশমিক থেকে বাইনারিতে চলে গেলাম, বাইনারি থেকে দশমিকে ফিরে আসলাম এই সিকোয়েন্সের মাধ্যমে। এই সিকোয়েন্স দ্বারাই সব সংখ্যা পদ্ধতি রূপান্তর করা যাবে, ঠিক আছে? সব সংখ্যা পদ্ধতি রূপান্তর করা যাবে। তাহলে আমরা দশমিক থেকে বাইনারি, বাইনারি থেকে দশমিক ফিরে আসলাম। এবার দেখেন, আমি যদি একটা সংখ্যা নিলাম, একটা সংখ্যা হচ্ছে সেটা নিলাম হচ্ছে মনে করেন যে 27। এই সংখ্যাটা আছে দশমিকে, আপনাকে বললো এটা অক্টালে বের করতে। তো অক্টালে বের করার অনেক নিয়ম আছে, অনেক নিয়ম আছে, সরাসরিও করা যায়, আবার বাইনারি পদ্ধতিতেও করা যায়। তো কিভাবে আপনি করবেন দেখেন, এইটা, এইটা। তো এই 27কে যদি আমরা বাইনারি করি, 1 2 4 8, 16, ঠিক আছে? 16 আর 8 24, আর 2 26, আর 1 27, এখানে একটা শূন্য দিয়ে দিলাম, 27।
এবার এই তিনটে নিচে একটা দাগ দিবেন, এই তিনটে নিচে একটা দাগ দিবেন, দিয়ে দেখেন এখানে আবার 1 আর 2 এর উপরে পড়ছে, তাই এটা হবে 3। এখানে আহ আবার এখানে এটা দুইটা, এখানে হবে 1 2 4, 2 আর 1 এর নিচে পড়ছে 3, তার মানে 3। অর্থাৎ এই 27 এর বাইনারি হবে হচ্ছে অক্টাল হবে হচ্ছে 33। এটা আমি আরেকবার বুঝাই দিচ্ছি, তাহলে এই হচ্ছে বাইনারিটা। দেখেন বাইনারিটা হচ্ছে 27 এর বাইনারি 11011। এই বাইনারিটার থেকে তিনটা নিচে দাগ, তিনটা নিচে দাগ, দাগ না দিলেও হবে। এটার মাথার উপর লিখতে হবে 1 2 4, এটার মাথার উপর লিখতে হবে 1 2 4, এর পাশে কিছু না, এটা শূন্য দিলেও হয়। তাহলে এটা হচ্ছে দেখেন 2 আর 1 কত 3, 2 আর 1 কত 3। তাহলে 27 ছিল দশমিক সংখ্যা, তার অক্টাল মান হলো হচ্ছে 33। আচ্ছা, অনেক ম্যাথ পড়ানো হয়ে যাচ্ছে, আগামী ক্লাসে ম্যাথ পড়াবো। আজকে আর ম্যাথ পড়ানোর দরকার নেই, বেসিক পড়াইছে, অনেক ম্যাথ পড়াইছে, আজকে এই পর্যন্ত থাক, ঠিক আছে? আগামী ক্লাসে আমরা আরো বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে? সংখ্যা পদ্ধতির রূপান্তর, যোগ বিয়োগ এগুলো সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করব। তাহলে আজকে এই পর্যন্ত থাক। আল্লাহ